রেডিয়েশন থেরাপি শুনলেই মনে হয় ক্যান্সারের চিকিৎসা। ভিয়েনাতে প্রথম এই রেডিয়েশন বা এক্স রে ইউজ করা হয়। অস্টিওআর্থারাইটিসে রেডিয়েশন কিন্তু খুব একটা উপকারী চিকিৎসা। কতটা ব্যথা কমানো যায়? প্রায় 70 to 80% ব্যথা কমে যায়। হতে পারে তার জীবদ্দশায় আর রিপ্লেসমেন্ট করতে হলো না। যদি কারো আজকে রিপ্লেসমেন্ট লাগে সেটাকে আমরা কিছুদিন পিছিয়ে দিতে পারি। রেডিয়েশন শুনলেই তো সবার মধ্যে একটা আতঙ্ক কাজ করে। এটা মনে রাখতে হবে, এটা কিন্তু ক্যান্সারের রেডিয়েশন নয়। হসপিটালে ভর্তি থাকতে হবে, বারবার নিতে হবে না, একদমই ভর্তি থাকতে হয় না। পেন কিলার ডিপেন্ডেন্সটা কমিয়ে দেওয়া যায়। বাতের ব্যথা কিংবা হাড়ে অসহ্য যন্ত্রণা এরকম হলে ওষুধ খেয়েও সমস্যা মেটে না। এক্ষেত্রে এক নতুন চিকিৎসা আশা দেখাচ্ছে। চিকিৎসাটা নতুন নয়, রেডিয়েশন থেরাপি শুনলেই মনে হয় ক্যান্সারের চিকিৎসা, কিন্তু এখন যে কোনো হাড়ের ব্যথা থেকে শুরু করে ক্রনিক পেন সবকিছুর ক্ষেত্রেই এই রেডিয়েশন থেরাপি আশা দেখাচ্ছে। ঠিক কিভাবে কাজ করছে এই চিকিৎসা, সেই নিয়ে কথা বলতেই আজ দ্য ওয়াল আরোগ্যর নতুন হেলথ টকে আমি জিনিয়া। আমার সঙ্গে রয়েছেন শহরের অন্যতম অঙ্কোলজিস্ট ডক্টর সায়ন পাল। ওয়েলকাম ডাক্তারবাবু। ধন্যবাদ। আমার প্রথম যেটা জানার সেটা হচ্ছে রেডিয়েশন, এটা শুনলেই ক্যান্সারের চিকিৎসার কথা সর্বপ্রথম মাথায় আসে, কিন্তু ব্যথার ক্ষেত্রে যে ব্যথা প্রায় প্রতিটি ঘরে ঘরে সবাই ভুগছে, সেই ব্যথায় কি করে রেডিয়েশন কাজ করছে? হ্যাঁ, নরমালি রেডিয়েশন বললে আপনার ক্যান্সারের কথাই মনে হয়। আমরা ক্যান্সারেরই ডাক্তার, মূলত ক্যান্সার রোগীদেরই চিকিৎসা করি। কিন্তু রেডিয়েশন ট্রিটমেন্টটা আপনি যদি হিস্টোরিক্যালি দেখেন, তাহলে যখন রেডিয়েশন চিকিৎসাটা আবিষ্কার হয় এবং আবিষ্কার হওয়ার পরে যখন সেটা প্রমাণিত হয় যে মানুষের শরীরে এটা অসুখ নিরাময়ে কাজ করে, তখন কিন্তু যদি দেখবেন যে ভিয়েনাতে প্রথম এই রেডিয়েশন বা এক্স রে ইউজ করা হয় হেয়ার ইউনিভার্স বলে একটা বিনাইন সিনড্রোমের জন্য। একটা ছেলের পিঠে কতগুলো মানে অনেক লোম হয়ে যায় আর একটা ছোপ মতো থাকে, সেটা ট্রিটমেন্ট করে দেখা গেল যে এক্স রে দিয়ে বা রেডিয়েশন দিয়ে সেটা ঠিক হয়ে গেল। তো বিনাইন ডিজিজে মানে যেগুলো ক্যান্সার নয়, সেগুলোতে রেডিয়েশন চিকিৎসা কিন্তু বহুদিনের প্রমাণিত এক একটা চিকিৎসা। যেমন ধরুন মাথায় কতগুলো বিনাইন টিউমার হয়, যেমন সোয়ানোমা বলা হয়, এগুলো ক্যান্সার নয়। মেনিনজিওমা, তারপরে ধরুন আর্টেরিওভেনাস ম্যালফরমেশন, মানে আর্টারি আর ভেন এই দুটো যেখানে জোড়া লাগে সেখানে যদি ঠিক মতো না জোড়া লাগে, সেখানে বেলুনের মতো ফুলে যায়, তাতে ব্রেনে অনেক সময় হেমারেজ এমনকি মৃত্যুও হতে পারে। তার চিকিৎসা কিন্তু রেডিয়েশন চিকিৎসা। তেমনি ট্রাইজেমিনাল নিউরালজিয়া একটা অত্যন্ত বেদনাদায়ক একটা অসুখ, যেটাকে সুইসাইড ডিজিজ বলে, কেননা তাতে এত যন্ত্রণা হয়, মুখে ডান দিকে যন্ত্রণা হয়, সেটার চিকিৎসা রেডিয়েশন চিকিৎসা। তেমনি কিলয়েড বলে একটা স্কিনের অসুখ হয়, যাতে কোনো জায়গায় যদি কেটে ছড়ে যায় বা আঘাত লাগে, সেখানে একটা মাংসপিণ্ড টাইপের স্কার হয়ে যায়, সেই স্কারটা কিন্তু অপারেশন করলে আরো বড় হয়ে যায়, সেটা ইলেকট্রন বিম থেরাপি দিয়ে কসমেটিক সার্জারির পরে ঠিক করা যায়। তেমনি অস্টিওআর্থারাইটিস, যেটাকে আপনারা সাধারণত বাতের ব্যথা বলেন, অস্টিওআর্থারাইটিসে রেডিয়েশন কিন্তু খুব একটা উপকারী চিকিৎসা। আজকের নয়, বহু বছর ধরে এই রেডিয়েশন চিকিৎসা চলছে, কিন্তু আমাদের দেশে খুব একটা প্রচলিত হয়নি। জার্মানিতে হাজার হাজার পেশেন্টের উপরে এটা হয়, জার্মানিতে এটা এস্টাবলিশ, এবং তারা কিন্তু লাখ লাখ পেশেন্টের উপরে এই চিকিৎসাটা দেওয়া হয়, মানে এটা একটা রুটিন চিকিৎসা জার্মানিতে। ইউরোপের অনেক দেশে, ইউএস, ইউকেতেও এই চিকিৎসাটা এই অস্টিওআর্থারাইটিসের ক্ষেত্রে করা হয়। কাজেই রেডিয়েশন চিকিৎসা খুব কার্যকরী। মানে জার্মানিতে কিংবা পাশ্চাত্য দেশে কবে থেকে এটা শুরু হয়েছে? এটা অনেক বছর আগেকার, ধরুন প্রায় 30-35 বছর আগেকার। আমি এটা কলকাতায় নতুন শুরু করেছি, মানে আমি কিছু নতুন কাজ কিছু করছি না, কিন্তু আমাদের দেশে খুব একটা প্রচলিত ছিল না। তবে আমি খোঁজ নিয়ে দেখেছি, একদম যে ছিল না তা নয়, কিছু কিছু জায়গায় কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করা হতো, এবং এটা না করার পেছনে কারণ অন্য আছে। এক তো এটা লোকে তেমন জানে না, কাজেই রোগীরা সহজে এই চিকিৎসকের কাছে আসেন না। আর মূলত যেহেতু আমাদের মেইন ফোকাসটা ক্যান্সার ট্রিটমেন্টের জন্য, এবং তাতে কি হয়, এই বিনাইন অসুখগুলো ট্রিটমেন্ট করার জন্য আমরা যন্ত্রপাতি বা মেশিনগুলো সেভাবে ব্যবহার করার মতো সুযোগ পাই না। মানে স্বাভাবিক, কেননা আমরা ক্যান্সার রোগীর চিকিৎসা কম্প্রোমাইজ করে তো করতে পারবো না।
কিন্তু তাও এর মাঝে ফাঁকে এদিক ওদিক টাইম বের করে আমি অনেক অস্টিওআর্থ্রাইটিস পেশেন্টের ট্রিটমেন্ট করেছি। অস্টিওআর্থ্রাইটিস হলে তো রোগীরা হাঁটতে পারে না, Right. ব্যথায় কম কষ্ট পায়। এই Right. রেডিয়েশন দিয়ে কি পুরো ব্যথাটাকে নিরাময় করা সম্ভব? মানে কতটা ব্যথা কমানো যায়? একদম। আমি এবারে একটু অস্টিওআর্থ্রাইটিসটা বোঝাচ্ছি জিনিসটা কি। অস্টিওআর্থ্রাইটিস একটা ডিজেনারেটিভ প্রসেস, মানে ওই হাড়ের মাঝখানে কার্টিলেজ থাকে, যাতে হাড়ের ঘষাঘষি লেগে হাড়ের ঠোকাঠুকি না লাগে, কার্টিলেজগুলো নষ্ট হয়ে যায়, ডিজেনারেশন হয়ে যায়। এইবারে এই যে নষ্ট হওয়ার প্রসেসটা, সেটা কিভাবে হয়, সেটা কতগুলো কেমিক্যালস এই জয়েন্টের মধ্যে বেরোয়। ধরুন হাঁটু বা কোমরের বা হাতের অস্টিওআর্থ্রাইটিস কতগুলো কেমিক্যালস বেরোয়, ইনফ্ল্যামেটরি সাবস্টেন্স বলি আমরা, ম্যাক্রোফাজ, ইন্টারলিউকিন, ইন্টারফেরন, এই সমস্ত সাবস্টেন্স কিছু কিছু বেরোয়। যে সাবস্টেন্সগুলো, কেমিক্যালগুলো বেরোনোর ফলে এই কার্টিলেজগুলো খারাপ হতে থাকে, এবং পেইন প্রডিউসিং সাবস্টেন্স, মানে কোথাও শরীরে ব্যথা হলে কতগুলো সেখানে কেমিক্যালস বেরোয়, যেটাকে আমরা পেইন প্রডিউসিং সাবস্টেন্স বলি, মানে তাই দিয়ে ব্যথাটা হয়। এবারে এটা স্লোলি এরম হতে 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 আস্তে আস্তে জয়েন্টটা নষ্ট হয়ে যায়, যখন আমাদের জয়েন্ট রিপ্লেসমেন্ট করতে হয়। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে রেডিয়েশন ট্রিটমেন্ট কিন্তু অস্টিওআর্থ্রাইটিসের প্রসেসটাকে রিভার্স করতে পারে না। মানে ধরুন কারো অস্টিওআর্থ্রাইটিস হয়ে জয়েন্ট স্পেস নষ্ট হয়ে গিয়েছে, সেটাকে কিন্তু ফেরত নিয়ে যেতে পারবে না। আমি এই দাবি করছি না যে হাঁটু আবার আগের মতো করে দেবো, হাঁটু আগের মতো করলে নি রিপ্লেসমেন্টই করতে হবে। রেডিয়েশন যেটা করে, লো ডোজ রেডিয়েশন, এই যে কেমিক্যালসগুলো বেরোচ্ছে, এই যার জন্য হাড়টা ক্ষয়ে যাচ্ছে বা কার্টিলেজটা নষ্ট হয়ে যাচ্ছে, যার জন্য ব্যথা হচ্ছে, সেইটাকে বন্ধ করে দেয়, বের করা। আচ্ছা, তাহলে কি হয়, এক হলো ব্যথা নিরাময় হয়, প্রায় 70 to 80% ব্যথা কমে যায়। এবং এই যে ডিজেনারেশন প্রসেসটা চলছে, ধরুন 2 বছরের মধ্যে কারো হাঁটুটা একবারে খারাপ হয়ে যাবে, সেইটাকে স্লো করে দেয়। ধরুন একজন 75 বছর বা 76 বছর বয়সের মানুষ, তার হাঁটুর ব্যথা, চলাফেরা করতে পারছেন না, তার নি রিপ্লেসমেন্ট করার মতো সিচুয়েশন আগামী 2 বছরে হয়ে যাবে। তাকে যদি আমরা ট্রিটমেন্টটা দিই, তাহলে সেটা স্লো হবে, হতে পারে তার জীবদ্দশায় আর রিপ্লেসমেন্ট করতে হলো না। কাজেই একেবারে খারাপ হয়ে যাওয়ার আগে করলে পরে অবশ্যই রেজাল্টটা বেটার হবে। আমরা নি রিপ্লেসমেন্টের বিকল্প বলছি না, তাতে অর্থোপেডিক ডাক্তারবাবু যারা নি রিপ্লেসমেন্ট করেন তাদের ভয়ের কোনো কারণ নেই। আমি এটাকে বিকল্প বলছি না, আমি বলছি যদি কারো আজকে নি রিপ্লেসমেন্ট লাগে, সেটাকে আমরা কিছুদিন পিছিয়ে দিতে পারি। আচ্ছা, এবং বয়স্কদের ক্ষেত্রে অ্যাভয়েডও করতে পারি। এবং যেটা সবচেয়ে বড় জরুরি, সেটা হলো ব্যথাটা কমানো যায়। ব্যথাটাই তো মেইন সমস্যা। মানে রোগী কমপ্লেনটা কি করেন যে আমি হাঁটুর ব্যথা, আমি সিঁড়ি দিয়ে উঠতে পারছি না, বা আমি বসতে পারছি না, বা হাতের ব্যথা, আমি হাত দিয়ে কাজ করতে পারছি না, সেটা আমরা কমিয়ে দিতে পারি সিগনিফিকেন্টলি। এইটাই হলো লো ডোজ রেডিয়েশনের সুবিধে। আচ্ছা, মানে এই ব্যথার ক্ষেত্রে আমি জিজ্ঞাসা করছি, অস্টিওআর্থ্রাইটিস তো জানি গাঁটে গাঁটে হয়, যেটা হাড় বেঁকে যায়, হাত বেঁকে যায়, এই ক্ষেত্রেই কি শুধু এটা, নাকি এমনি আর্থ্রাইটিস সেটাতেও হবে? এইটা অস্টিওআর্থ্রাইটিসের জন্যই প্রমাণিত। অন্যান্য যেমন ধরো রিমাটয়েড আর্থ্রাইটিস বা অন্য কোনো, সেটাতে কিন্তু এই রেডিয়েশনের রোল নেই। এটা কেবলমাত্র এই প্রমাণিত এবং ব্যবহার করা হয়েছে অস্টিওআর্থ্রাইটিস, মানে গাঁটে গাঁটে যে ব্যথা হয়, কিংবা যেটা আমাদের নরমালি যেটা হাঁটুর ব্যথা, বাতের ব্যথা, হাতের ব্যথা, কোমরে ব্যথা, এটা বয়স্ক মানুষদের হয়, সেটাতেই এটা খুব ভালো কাজ দেয়। আচ্ছা, রেডিয়েশন শুনলেই তো সবার মধ্যে একটা আতঙ্ক কাজ করে, এই হয়তো পুড়ে যাবে, কোথাও জ্বলে যাবে, এই জিনিসটা অটোমেটিক চলে আসে। তো রেডিয়েশন দিয়ে এই ধরনের চিকিৎসা করার ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া কি কিছু আছে? হ্যাঁ, এবার এইটা আমি আপনাকে ডিটেইলে বলে দিই। প্রথম কথা হলো, রেডিয়েশন কিন্তু মোটেও জ্বালিয়ে পুড়িয়ে দেয় না, এবং ক্যান্সারের রেডিয়েশনও তা নয়। আগে পুরনো যেসব মেশিনপত্রে ট্রিট করা হতো, তাতে আমরা, এটা আসলে সেলের ডিএনএ ড্যামেজ করে, যখন আমরা ক্যান্সারের ক্ষেত্রে দিই, ওটা সম্পূর্ণ আলাদা মেকানিজম। এবং তাতে যা হয়, স্কিনে একটু ড্যামেজ হয়ে যেত, স্কিন বাঁচানো যেত না পুরোনো মেশিনে। এখন কিন্তু ওরকম কিছু হয় না, সেই জন্য জ্বালানো পোড়ানো কথাটা একদমই কার্যকরী নয়। এইটার রেডিয়েশনটা কি, এটা মনে রাখতে হবে, এটা কিন্তু ক্যান্সারের রেডিয়েশন নয়, এটা কিন্তু লো ডোজ রেডিয়েশন। মানে আমরা ক্যান্সারে যে রেডিয়েশন দিই, সেটা অনেক হাই ডোজ রেডিয়েশন দিই। তার সাথে কম্পেয়ার করলে, মানে এটা
খুব সামান্য। ধরুন একজনকে যদি বেশ কয়েকবার সিটি স্ক্যান করা হয় তাহলে যে রেডিয়েশন যাবে সেই রকম ডোজ, মানে 0.5 গ্রে করে এক এক দিনের ডোজ দিই আমরা। যেখানে আমরা টোটাল 3 গ্রে ডোজ দিই, এখানে ক্যান্সার রেডিয়েশনে আমরা 60-70 গ্রে ডোজ দিই। তো বুঝতে পারছেন যে এটা প্রায় মানে ক্যান্সারের ক্ষেত্রে যা দেওয়া হয় তার 1/120 বা 1/30 একটুখানি ডোজ রেডিয়েশন দেওয়া হয়, বিকজ আমাদের পারপাসটা হলো কোনো কোষ ড্যামেজ করা নয়, সেল ড্যামেজ করা আমাদের পারপাস নয়। আমাদের পারপাস হলো ইনফ্লামেটরি সাবস্টেন্স যেগুলো আছে, যেগুলোর জন্য ডিজেনারেশন হচ্ছে, যেগুলো কেমিক্যালসের জন্য পেইন হচ্ছে, সেইটা বের করাটা বন্ধ করে দেওয়া। তো খুব কম ডোজ হয়। এর বিভিন্ন পাবলিশ লিটারেচার আছে, খুব ভালো ভালো পৃথিবীর বিখ্যাত জার্নালে পাবলিশ লিটারেচার আছে। কেউ যদি একটু মানে পড়াশোনার দিকে ইনক্লাইন থাকেন বা ধরুন আমাদের ডাক্তারি লাইনের সাথে জানাশোনা থাকে, ইন্টারনেটে যদি সার্চ করেন যে এভিডেন্স বলে, তাহলে কিন্তু আপনারা অনেক ভালো ভালো মানে পৃথিবী বিখ্যাত জার্নালে এর পাবলিশড এভিডেন্স পেয়ে যাবেন। আমেরিকান সোসাইটি অফ রেডিয়েশন অঙ্কোলজি অ্যাস্ট্রো, তারাও তাদের ওয়েবসাইটে আপনি ডিটেল পেয়ে যাবেন। তো এখানে আমরা খুব কম ডোজ রেডিয়েশন দিই। এটার সাইড এফেক্ট কিন্তু কিছুই নেই, মানে কোনো সাইড এফেক্টই এখন অবধি এস্টাবলিশ হয়নি। এক তো অ্যাকিউট মানে ধরুন রেডিয়েশন দিয়ে যেগুলো ক্যান্সারের ক্ষেত্রে হয় সেগুলো সেল ড্যামেজের জন্য হয়, এখানে সেল ড্যামেজের ব্যাপারটাই নেই, সেটা হয়ই না। লং টার্ম সাইড এফেক্টও কিন্তু এর হাজার হাজার পেশেন্টের ডেটা আছে, কারো কোনো লং টার্ম সাইড এফেক্টস প্রমাণিত হয়নি। থিওরিটিক্যালি আপনি বললে ধরুন আমি বাড়িতে বসে আছি, এখানে দেয়াল থেকে যে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন আসছে তাতেও আমার একটা লং টার্ম মানে চান্স আছে এখান থেকে ক্যান্সার হওয়ার। তো সেইটা থেকে এইটা বেশি কিছু নয়, মানে এক্সট্রা কোনো সাইড এফেক্টস এটার পাওয়া যায়নি। খুবই সেফ একটা টেকনিক। তাহলে কি এই রেডিয়েশনটা একবার মানে ব্যথা নিরাময়ের জন্য একবার এই রেডিয়েশন নিলেই সেটাতে কাজ করবে, নাকি হসপিটালে ভর্তি থাকতে হবে, বারবার নিতে হবে? না, একদমই ভর্তি থাকতে হয় না। সম্পূর্ণ ব্যথা বেদনাহীন পেইনলেস একটা প্রসেস। কিরকম হয় সেটা আমি বলছি। সপ্তাহে 2 দিন করে নিতে হয়। জাস্ট 5 মিনিটস লাগে, 5 মিনিট। হেঁটে আসবেন, মানে হাঁটতে অসুবিধে হয় যাদের হাঁটুতে ব্যথা বা কোমরে, তারা আসবেন, শোবেন, যেমন এক্সরে হয় বা সিটি স্ক্যান হয় ঠিক তেমনি 5 মিনিট লাগবে। আবার উনি যেমনি এসেছেন তেমনি বাড়ি চলে যাবেন। কারো কোনো ভয় নেই, কোনো হসপিটালাইজ নেই, বিছানায় শুয়ে থাকা নেই, কোনো কষ্টের ব্যাপার নেই। কষ্ট কম করাটা উদ্দেশ্য, কষ্ট দেওয়াটা উদ্দেশ্য নয়। তিনি যেমনি এসেছেন অমনি বাড়ি চলে যেতে পারবেন। এমনি করে সপ্তাহে 2 দিন 3 সপ্তাহ নিতে হয়, টোটাল 6 দিন আসতে হয়। এইবারে তাতে পেন রিলিফটা কিন্তু ইমিডিয়েটলি হয় না, মানে এটা আমি আমার রোগীদের বলে দিই। ধরুন আপনি নিলেন আর ভাবলেন এই যে এবার আমি ফুটবল খেলবো, তা হবে না। মোটামুটি 2 মাস টাইম লাগে ঠিক হতে। এবং কিছু ক্ষেত্রে যদি পুরো পেন রিলিফ না হয় ধরুন, তখন রিপিট করার প্রয়োজন হতে পারে। মানে ধরুন হলো আবার 1 বছর পরে আবার পেন হচ্ছে, উই ক্যান রিপিট দ্য প্রসিডিওর, আর একবার করতে পারি। মানে ভীষণ কম ডোজ, ওটা দিতে কোনো কিছু অসুবিধে নেই, আর একবার আবার রিপিট করা যায়। ট্রিটমেন্টের জন্য মরবিডিটি, কনফাইনমেন্ট, কারো কোনো ভয় বা রেডিয়েশন বলে কোনো ভয় বা আশপাশের লোকের কোনো ভয়, রোগীর কোনো বিপদ, কোনো রকম অ্যাকিউট সাইড এফেক্ট, কোনো রেস্ট্রিকশন কিচ্ছু নেই। যেমনি এসেছেন এমনি এলেন, নিলেন, চলে গেলেন এবং বাকি নর্মাল কাজ করলেন। মানে ব্যথার ওষুধ যে খাওয়া, একটা মানে ওষুধ খেতে খেতে মানে মন খারাপ হয়ে গিয়ে আরো অন্যান্য প্রসেসে ভরসা করা, এই জায়গায় দাঁড়িয়ে বলছেন এইটা করে সেইভাবে মানে রিলিফটা একদমই পাবেনি। একদম ওইটাই মেইন উদ্দেশ্য। ধরুন এক গাদা পেইন কিলার বহু বছর ধরে খেয়ে যেতে হয়, তার অনেক সাইড এফেক্টস রয়েছে। এই পেইন কিলার ডিপেন্ডেন্সটা কমিয়ে দেওয়া যায় এবং মানে তার যে মোবিলিটি, ধরুন বিশেষ করে হাঁটু কোমরে তো যেটা হয় যে হাঁটা চলা, আমার রোগী হুইল চেয়ারের রোগীকে আমি হেঁটে গেছেন তারা, এই হাঁটার প্রবলেম, এটা তো আমি যখন এখানে শুরু করি সেটা আমি এটা জার্মানিতে দেখেছি হতে, কিন্তু আমি যখন শুরু করি তখন খুবই কেউ একটা কনভিন্স ছিল না। মানে ইভেন আমার হাসপাতালে অর্থোপেডিক ডিপার্টমেন্টে বা সবাইকে বলার পরে কেউ একটা কনভিন্স ছিল না। কিন্তু আমারই পুরনো যারা ক্যান্সার রোগী যারা সুস্থ হয়ে গিয়েছেন, 3-4 বছর আগে 5 বছর আগে ট্রিটমেন্ট হয়েছে, সম্পূর্ণ সুস্থ, খোঁড়াতে আসছেন, আমি বলছি না আপনার ক্যান্সার ভালো হয়ে গেছেন, আপনি খোঁড়াচ্ছেন কেন? বললে যে আমার হাঁটু ব্যথা। তাদের আমি কনভিন্স করে
প্রথমে ট্রিটমেন্ট দেওয়া শুরু আচ্ছা করি আচ্ছা এবং তারা বেনিফিট পান, তারপরে তারা অন্যদের বলেন, তারপর এই ব্যাপারটা চালু হয়েছে। তারপরে আমার কলিগরা যারা, তারাও নিজেদের ফ্যামিলি মেম্বার যারা বয়স্ক মানুষ আছেন তাদের নিয়ে এসেছেন, মানে আমার যারা ডাক্তার তারা তাদের ফ্যামিলি মেম্বারদের নিয়ে এসে আমার কাছে ট্রিটমেন্ট করিয়েছেন এবং বেনিফিট হচ্ছে। তবে হ্যাঁ, এইটা ভাবাটা অন্যায়, এটা কোনো ম্যাজিক নয়, এটা আমি প্রথমে ক্লিয়ার করতে চাই, এটা পিওর সায়েন্স। এমনি কোনো দাবি করছি না যে সবার ব্যথা কমিয়ে দিতে পারবো, এমনি দাবিও করছি না যে 100% ব্যথা কমে যাবে, মানে একদম নর্মাল হয়ে যাবে। পাবলিশ লিটারেচারে বা আমার পেশেন্টদের 70-80% পেন রিলিফ হয়, খানিকটা রেসিডুয়াল পেন থাকে এবং এই প্রসেসটা, ডিজেনারেটিভ প্রসেসটা ধরুন আমি শুরু করেছি বছর 2 হলো, সেটা স্লো করে দেয়। এটা মানে এস্টাবলিশড, এটা পাবলিশ লিটারেচারে আছে যে এই মুহূর্তে তাদের নি রিপ্লেসমেন্ট বা জয়েন্ট রিপ্লেসমেন্ট বা বড় কোনো অপারেশন কিছু লাগছে না, সেটা ডিলে করে দেয়। সেটা মানে সায়েন্স বলে, সেটা মেকানিজমই বলে যে জিনিসটাকে ডিলে করে দেয়। আপনি বললেন যে সমস্ত আর্থারাইটিস এর রোগীরা না, অস্টিও আর্থারাইটিস এর রোগীরাই একমাত্র এটা নিতে পারেন। এরকম কি কিছু আছে যে কারা এটা নিতে পারবে না, মানে অস্টিও আর্থারাইটিস অথচ তার সাথে অন্য কিছু রয়েছে যাতে এটা নেওয়া যাবে না? ধরুন আমরা সাধারণত রিমাটয়েড আর্থারাইটিস যদি থাকে কারো, সেক্ষেত্রে আমরা দিই না অস্টিও আর্থারাইটিস দিই, কিন্তু রিমাটয়েড আর্থারাইটিস আমরা দিই না। কিছু কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার, এসএলই বা এই ধরনের অসুখ যদি কারো থেকে থাকে তাদেরও অনেক সময় আমরা দিই না। এবং প্রেগনেন্ট ধরুন এটা খুব একটা আনকমন, প্রেগনেন্ট মহিলার অস্টিও আর্থারাইটিস হবে কোমরে এবং এইটা দেবো, এগুলো প্রেগনেন্সিতে আমরা এগুলো সব ইউজ করি না। অ্যাডাল্টদের করি, বাচ্চাদের তো হয়ও না অস্টিও আর্থারাইটিস, বাচ্চাদের করার প্রশ্ন নেই। মূলত বয়স্ক মানুষদের জন্য করা হয়। বয়স্ক মানুষদের জন্য সেইরকম কিছু কন্ট্রাইন্ডিকেশন নেই, যদি না রেডিয়েশনের কিছু কন্ট্রাইন্ডিকেশন থাকে, মানে এই মানুষটাকে রেডিয়েশন দেওয়া যাবে না। বাট এই রেডিয়েশনটা আসলে এত কম রেডিয়েশন, এটা কাইন্ড অফ মানে বেশ কয়েকটা সিটি স্ক্যান নিয়ে নেওয়ার মতো আর কি। আচ্ছা আচ্ছা। তো আপনার কাছে এরকম কোনো পেশেন্ট স্টোরি আছে, মানে ক্যান্সার পেশেন্ট না, সাধারণ পেশেন্টের ট্রিটমেন্ট করে ব্যথা কমিয়েছে? হ্যাঁ, ওই প্রথমে তো ক্যান্সার পেশেন্ট দিয়ে শুরু করেছিলাম, আমার পুরনো পেশেন্টদের, তারপর তো প্রচুর মানে নর্মাল পেশেন্ট, তারপরে আমার কলিগদের ফ্যামিলি মেম্বার, তারা যখন আমি এটা বলি, এটা অ্যাকচুয়ালি না, এটা কাইন্ড অফ স্যাটিসফ্যাকশন, নতুন কাজ করা স্যাটিসফ্যাকশন, এটা অন্য কোনো কিছু ব্যাপার নয়, এটা অন্য ধরনের কাজ করছি। একদমই তাই। সেটা সারাক্ষণই তো আমরা ক্যান্সার রোগীদের চিকিৎসা করি, অন্য চিকিৎসা যেগুলো এই ধরুন আমার যন্ত্র একটা আছে সেটা ব্যবহার করা যায়, সেই উদ্দেশ্যে আমি ব্যবহার করি। ট্রাইজিমলানিলজিও ট্রিট করি, কিলয়েডও করি, আর এইটাও করি। তো তারপরে তো এমনি প্রচুর নর্মাল মানুষ, সব যাদের মানে এমনি ক্যান্সার রোগী নন, সাধারণ মানুষ, তাদের আমি অনেককে ট্রিট করেছি। মোটামুটি এখনো অবধি কেউ তো খুব একটা কমপ্লেন করেনি, সবাই বলেছে না ঠিক আছে, ভালো আছে, ব্যথা কমেছে, বেটার আছি। এবং তারপরে তারা আবার অন্যদেরকে বলেছে, সেখান থেকে আরো পেশেন্ট এসে নিয়েছে। তো কিছু কিছু আমি এই ট্রিটমেন্ট করি, নট মানে মেনি, কেননা অ্যাকোমোডেট করতে হয়। ওই ক্যান্সার ট্রিটমেন্ট হয় তো মেশিনে, ওখানে অ্যাকোমোডেট করতে হয়, সেটা বেশ ডিফিকাল্ট, কেননা ক্যান্সার ট্রিটমেন্ট অনেক বেশি জরুরি, তাড়াহুড়ো ব্যাপার থাকে। ওই অবসর সময় যখন, সেই সময় ওটা করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, যারা এই ধরনের রেডিয়েশন নিচ্ছে তাদের কি কোনো নেয়ার পরে করার নিয়ম মেনে চলতে হবে? কিছু নিয়ম স্বাভাবিক হবে না, একদম স্বাভাবিক, যা কাজকর্ম নর্মাল করেন সব কাজ করতে পারবেন, যেমনি এসেছেন তেমনি ফিরে যাবেন। বা তারপরে গিয়ে যেখানে যেতে চায়, পার্টি যেতে চাই যেতে পারবে, বেড়াতে যেতে চাইলে বেড়াতে যেতে পারবে, কোনো রেস্ট্রিকশন নেই। আচ্ছা, কোনো ওষুধ খাওয়া যাবে না এরকম কোনো ব্যাপার নেই? এরকম কোনো কিচ্ছু ব্যাপার নেই, বরং ব্যথার ওষুধগুলো আমি ওই 2 মাস পর থেকে আস্তে আস্তে কমিয়ে ব্যথার ওষুধগুলো থেকে বন্ধ করে দিই, মানে মিনিমাম যদি দরকার হয়, আদারওয়াইজ মূলত ব্যথার ওষুধগুলো বন্ধ করে দেওয়া হয় ধীরে ধীরে। আচ্ছা, এই অস্টিও আর্থ্রাইটিস কিংবা ব্যথার বাইরে গিয়ে আর ক্যান্সারের গণ্ডি পেরিয়ে রেডিয়েশন আর কি কি অসুখের চিকিৎসা? আমি যেগুলো বললাম যে একটা তো এগুলো খুব মানে এগুলো ক্যান্সার না হলেও এই কয়েকটা কেসে সেগুলো খুব সিভিয়ার সিমটমস হয় এবং অনেক সময় লাইফ থ্রেটনিং, প্রাণঘাতী হয়। যেমন ধরুন সোয়ানোমা, কানের একটা ভেস্টিবুলার নার্ভের একটা টিউমার, তাতে তো সিভিয়ার সিমটমস হয়, ব্রেনের মধ্যে প্রেশার ক্রিয়েট করে এবং জায়গাটা খুব ডিফিকাল্ট, ওখানে অপারেশন করাও খুব ডিফিকাল্ট, সেটা আমরা করি। পিটুইটারি গ্ল্যান্ডের একটা টিউমার হয়, পিটুইটারি অ্যাডেনোমা, বিনাইন টিউমার। আচ্ছা, এবার পিটুইটারি গ্ল্যান্ডের উপরে চোখের নার্ভ দুটো থাকে, তাই জন্য সেটাতে মানুষ ব্লাইন্ডও হয়ে যেতে পারে। তাছাড়া আরো নানান ধরনের সিমটমস হয়,
সেটাতে আমরা করি। আচ্ছা। মেনিনজিওমা একটা বিনাইন ব্রেন টিউমার, সেটাতে আমরা করি। আর আর্টেরিওভেনাস ম্যালফরমেশন যেটা বললাম, এটা কিন্তু পোটেনশিয়ালি লাইফ থ্রেটনিং কন্ডিশন, এবং এইটাতে ওই আর্টেরিয়ার ভেনের মাঝখানে ওই জায়গাটা বেলুনের মতো ফুলে থাকে, এটা জন্মগত ত্রুটি, এবং সেটাতে অনেক সময় মাথায় ফেটে যায়, কম বয়সীদের হয়। 20-21 বছর বয়সে দুম বোঝা যায় না, দুম করে মাথার ওইটা ফেটে গিয়ে মাথায় হেমারেজ হয়ে অনেক ক্ষেত্রে তো মৃত্যু হয়, তখন আমরা কিছুই করতে পারি না। কিন্তু যদি আগে থেকে দেখা যায়, ব্যথা ট্যাথা থেকে ধরা পড়ে, আমরা কিন্তু এইটা করে ওই বেলুনের মতো জিনিসটাকে নষ্ট করে দিতে পারি, যাতে ওটা না ফেটে যায়। তো আর ট্রাইজেমিনাল নিউরালজিয়া, এটা আমি অনেকগুলো করেছি। এটা খুব পেইনফুল একটা কন্ডিশন, এবং এটা করে রিয়েল স্যাটিসফ্যাকশান পাওয়া যায়, কারণ এটা ম্যাজিকের মতো কাজ করে, এবং এটা একদম কমপ্লিট পেইন রিলিফ হয় এবং উইদাউট এনি মেডিসিন। এবং এই পেইনটা হলো সিভিয়ার পেইন হয়, অস্টিওআর্থ্রাইটিসের মতো ন্যাগিং পেইন নয়, এটা সিভিয়ার আনবিয়ারেবল পেইন হয়ে যায়, সুইসাইড ডিজিজ বলে এই জন্য। তো এইটাতেও আমরা ট্রিটমেন্ট করি। তাহলে আর একটা কন্ডিশন আছে, যেটা কসমেটিক কন্ডিশন, সেটাকে কিলয়েড বলে একটা জিনিস হয়। এটা কোনো অসুখ নয়, প্রথমত বলি, কোনো জায়গায় কেটে গেলে, ছড়ে গেলে কিছু কিছু মানুষের স্কিন টাইপ এমনি থাকে যে ওখানে স্কার টিস্যুটা বেশি তৈরি হয় এবং একটা মাংসপিণ্ড টাইপ হয়ে যায়, দেখতে বিসদৃশ্য লাগে। অনেক সময় সেটা থেকে ইনফেকশন হয়ে গিয়ে পুঁজ টুঁজ বেরোতে পারে, যন্ত্রণাও হতে পারে, এবং অপারেশনের পরে অপারেশনের স্কারে হয়, মশা টশা কামড়ালেও অনেক সময় হয়ে যায়, এমনকি ব্রণ থেকেও হয়ে যায়, কান ফুটো করলে হয়ে যায়। সেটা ঠিক করা খুব ডিফিকাল্ট, কেননা সেটা অপারেশন করলে আবার ইনজুরি হয়, আবার বেড়ে যায়। তো সেক্ষেত্রে আমরা ইলেকট্রন বিম থেরাপি দিই কসমেটিক সার্জারি করে, এবং তাতে ওটা আর ফেরত আসে না, ওই জায়গাটা একদম নর্মাল স্কিনের মতো হয়ে যায়। এমনি পেশেন্টও আমি অনেক কলকাতায় ট্রিট করেছি। তাহলে অনেক কিছুতে রেডিয়েশন কাজ করছে, দেওয়া যেতে পারে একদম। আজকে যারা এই কথাগুলো শুনছেন তাদের জন্য আপনি যদি কিছু বলেন, যে রেডিয়েশন নিয়ে যে ভুল ধারণা, ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে রয়েছে, সেটা যে সব ক্ষেত্রে ঠিক নয়, সেটা যদি একটু বলেন। একদম, ব্যাপারটা হলো যে রেডিয়েশন সম্পর্কে ধারণা যেগুলো রয়েছে সেগুলো তো ক্যান্সার ট্রিটমেন্টের জন্য রয়েছে, এবং রেডিয়েশন চিকিৎসাটা তো আজকের নয়। রেডিয়েশন সেই রঞ্জেন এক্স রে আবিষ্কার করেছিলেন 1896, তার 3-4 বছরের মধ্যেই বোঝা গিয়েছে যে এটা মানুষের উপকারে কাজে আসতে পারে। তখন থেকেই বিভিন্ন কন্ডিশনে এটা ব্যবহার করা হচ্ছে, তার মধ্যে ক্যান্সার অবশ্যই উল্লেখযোগ্য। ধরুন 95% আমরা ক্যান্সারে ব্যবহার করি, এবং নিয়ন্ত্রিত ডোজ, খুব আধুনিক পদ্ধতির মাধ্যমে এখন টার্গেটেড ট্রিটমেন্ট করা যায়। সাইড এফেক্টস তো অনেকাংশে কমে গিয়েছে কম্পিউটারের ব্যবহারে, এবং বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতির ব্যবহারে, আধুনিক এক্স রে, সিটি স্ক্যান, পেট স্ক্যান এগুলো ব্যবহার করার ফলে প্ল্যানিংয়ের জন্য। এবং এছাড়াও এইসব বিনাইন কন্ডিশনে আমরা রেডিয়েশন ব্যবহার করতে পারি, এবং নিয়ন্ত্রিত, মনে রাখবেন যে কোনো জিনিসই নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করলে, যেমন ধরুন অ্যাটমিক এনার্জি, সেটা দিয়ে যেমন আমরা অ্যাটম বমও বানাতে পারি, আবার সেটা থেকে আমরা মানুষের কল্যাণের কাজে লাগাতে পারি, নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে সেই এনার্জিটা আমরা ব্যবহার করতে পারি। তেমনি রেডিয়েশনও তাই, রেডিয়েশন মানুষের কল্যাণে, মানুষের জন্য এবং মানুষের চিকিৎসার জন্য আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। তার বিভিন্ন ডোজে কিভাবে ব্যবহার করব সেটা নির্ভর করছে, যেমন সার্জেন ছুরি একভাবে ব্যবহার করে, মাস্তান একভাবে ব্যবহার করে, তেমনি একজন বিশেষজ্ঞ, একজন দক্ষ চিকিৎসক রেডিয়েশনটাকে খুব সঠিকভাবে ব্যবহার করে শুধুমাত্র ক্যান্সার নয়, আরও বিভিন্ন যেগুলোতে রেডিয়েশন প্রমাণিত কাজ করে সেগুলোতে ব্যবহার করা যেতে পারে। বাহ, মানে রেডিয়েশন যে এত কিছু ভাবে উপকার করে সেটাই অনেক দর্শক জানতেন না। এছাড়াও আজকে আমরা ডাক্তারবাবুর কাছ থেকে জানলাম যে আজীবন পেন কিলার না খেয়েও কিভাবে ব্যথা মুক্ত থাকা যায়, আর তার সঙ্গে জানলাম রেডিয়েশন মানেই শুধু ক্যান্সার কিংবা তার কোনো সাইড এফেক্ট, এই শব্দগুলো কিংবা এই জিনিসগুলো নয়। রেডিয়েশন মানে কিন্তু অনেক কিছুর সুরাহা। তাই যে কোনো কিছু সমস্যা হলে, বিশেষ করে ডাক্তারবাবু যেগুলো বললেন সেগুলো হলে দেরি না করে চিকিৎসা করান। আর এই এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে, লাইক করুন, এবং কমেন্ট করে আপনাদের যদি আরও কিছু জানার থাকে সেগুলো জানান। আর ততক্ষণ দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই। নমস্কার। নমস্কার।